আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দীপ্ত টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচারিত আয়োজন বিআরবি হসপিটাল নিবেদিত স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। সাথে রয়েছে আমি ডক্টর উন্নাজ ওয়াজি নিধি। দর্শক, শীতকাল আসার পূর্বেই আমাদের শরীরে এমন সব উপসর্গ অনুভূত হয় যা বলে দিবে আসছে শীতকাল। এই শীতকালে অনেকেই বলে থাকেন আমার সর্দি কাশি লেগেই থাকে, কিন্তু তা যদি হয় আপনার বাচ্চাটির, তাহলে বাবা মার চিন্তার শেষ থাকে না। আপনার বাচ্চাটির সর্দি কাশি হলে আপনি চিন্তিত না হয়ে কি করবেন, কিভাবে বাচ্চাটিকে সুরক্ষিত করবেন? জি দর্শক, এই সকল প্রশ্নের উত্তর জানবো আজ আমরা আমাদের আজকের অনুষ্ঠানে। কথা বলবো শীতকালে শিশুর যত্ন এই বিষয়টি নিয়ে। আমার সাথে এই মুহূর্তে স্টুডিওতে আছেন বিশেষ একজন অতিথি, বিশিষ্ট জেনারেল পেডিয়াট্রিক এবং পেডিয়াট্রিক পালমোনোলজি বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডক্টর মাহবুবা সুলতানা, সিনিয়র কনসালটেন্ট বিআরবি হসপিটালস লিমিটেড। আসুন তাহলে কথা বলি আমাদের আজকের বিশেষ অতিথির সাথে। আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ডক্টর নিধি, ধন্যবাদ, ভালো আছি আমি। আসসালামু আলাইকুম সবাইকে। দর্শক, আপনারা জানেন, তারপর আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, আপনাদের এই বিষয়ক যে কোনো প্রশ্ন আপনারা আমাদের কাছে করতে পারবেন স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করার মাধ্যমে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09677334477। আপনারা এই নাম্বারে আমাদের ফোন করতে পারবেন। অনুরোধ করব ফোন করার সময় টিভির ভলিউমটি কমিয়ে নেবেন এবং সেই সাথে আমাদের আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে দীপ্ত টিভির অফিসিয়াল ফেসবুক পেজে। আপনারা সেখানেও আমাদের প্রশ্ন করতে পারবেন। আমরা চেষ্টা করব বিশেষজ্ঞ ডক্টরের মাধ্যমে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। আসুন শুরু করি আমাদের আজকের আলোচনা। ম্যাডাম, ইতিমধ্যেই বললাম যে দেখা যাচ্ছে শীতকাল আসলে সর্দি কাশি ঠান্ডা লেগেই থাকে, আর যদি সেটা হয় আসলে বাচ্চাদের, তাহলে খুবই চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। তো এই শীতকালে বিশেষত শিশুদের এই যত্নটা নিশ্চিত করা আসলে কতটা জরুরি এবং কি ভাবে আমরা সেটা নিশ্চিত করতে পারি? ধন্যবাদ ডক্টর নিধি। এই আজকে একদম সময় উপযোগী একটা বিষয় সিলেক্ট করা হয়েছে, কারণ শীত আসি করছে, একটু একটু করে আমাদেরকে জানান দিচ্ছে। এবং এই সময়টাতে আসলে শিশু এবং বৃদ্ধ এই দুই বয়সের মানুষরা, এক্সট্রিম দুইটা এজের মানুষরাই হচ্ছে বেশি ভুক্তভোগী হয়, বিশেষ করে শিশুদের। এবং শিশুদেরকে আমরা যদি তিনটা ক্যাটাগরিতে ভাগ করি, বড় বাচ্চাদের কথা ওরা নিজেদেরটা বোঝে, কিন্তু আন্ডার 5 বছরের নিচের যে বাচ্চাগুলো, এরা আসলে নিজেদের টেক কেয়ার করতে পারে না। ওরা মেইনলি আসলে প্যারেন্টসের উপরে নির্ভরশীল থাকে বা যারা কেয়ার গিভার থাকে। এই বাচ্চাদেরকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, যেরকম 2 মাসের নিচের শিশু, 2 মাস থেকে 1 বছর পর্যন্ত বা 1 থেকে 5 বছর। সবচেয়ে ভয়ঙ্কর সমস্যায় পড়ে এই 2 মাসের নিচের বাচ্চারা, বিশেষ করে যারা কম ওজন নিয়ে জন্মগ্রহণ করেছে এবং সময়ের আগে, মানে আমরা বলি 37 কমপ্লিটেড উইকস, 37 সপ্তাহের আগে জন্ম নিয়েছে। তাদের এক হচ্ছে সময়ের আগে এসছে এবং তারা হচ্ছে ওজন কম। এরা সবচেয়ে বেশি এই শীতকালে বিপদে পড়ে এবং তাদের জন্য আমাদের এক্সট্রা প্রোটেকশন নিতে হয়। এটার মধ্যে সবচেয়ে বেশি যেটা সমস্যা হয় ঠান্ডাজনিত কারণ, শ্বাসতন্ত্রের কিছু প্রবলেম থাকে, আর কিছু থাকে হচ্ছে জিআই সিস্টেম বা পরিপাকতন্ত্রের কিছু প্রবলেম, আর ত্বকের কিছু প্রবলেম আছে, আর কিছু অ্যাক্সিডেন্ট, যেরকম এই শীতকালে বিশেষ কিছু ধরনের অ্যাক্সিডেন্ট আমি পরবর্তীতে হয়তো বলবো, এইগুলো থেকে আমাদেরকে আসলে সাবধান থাকতে হয়। এই যে ম্যাডাম, আমরা বিভিন্ন রোগী তো আপনারা দেখে থাকেন অবশ্যই, এবং বাবা মারা বাচ্চাদেরকে নিয়ে আসেন, ছোট বাচ্চাদেরকেই নিয়ে আসেন। তো সেক্ষেত্রে আসলে কি রোগ সাধারণত আমরা দেখি এই বাচ্চাগুলোর মাঝে? আচ্ছা, সবচেয়ে বেশি যেটা এই সিজনে হয়, রোটাভাইরাস ডায়রিয়া একটা হয়। এই ডায়রিয়াতে প্রচুর পরিমাণে পানি শরীর থেকে চলে যায় এবং আচমকাই এত পরিমাণ পানি চলে যায়, এটাতে বাসায় আসলে পেরেন্টসরা অনেক ভয় পেয়ে যায়। এবং অতটুকু পরিমাণ যদি রিপ্লেসমেন্ট না করা হয় বা ওইটা যদি ঘাটতিটা পূরণ করে না দেওয়া হয়, তাহলে খুবই তাড়াতাড়ি বাচ্চা খারাপ হয়ে যায়। এছাড়া আছে কিছু ভাইরাল ডিজিজ, এবং এই ডায়রিয়াটাও কিন্তু ভাইরাসজনিত কারণেই বেশি হয় শীতকাল মৌসুমে। আরেকটা আছে ভাইরাসজনীয়, যেমন ইনফ্লুয়েঞ্জা, রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস, এবং আরও কিছু ভাইরাস আছে যেগুলো কিনা এই শীতকালে বেশি হয়। এবং এগুলো থেকে গলা ব্যথা, কান ব্যথা, তারপরে ব্রঙ্কিওলাইটিস, তারপর নিউমোনিয়া, এবং যাদের অ্যাজমা থাকে এই অ্যাজমার প্রকোপটা বেড়ে যায় শীতকালে। এই যে ম্যাডাম একটা অসুখের কথা আপনি বললেন, সেটা হচ্ছে ব্রঙ্কিওলাইটিস। দেখা যাচ্ছে খুব সাধারণ সর্দি কাশি দিয়ে এটা শুরু হচ্ছে, কিন্তু পরবর্তীতে অনেক খারাপ হয়ে যাচ্ছে, যেহেতু বাবা মারা বুঝতেই পারে না, হয়তো মনে করেন ঠান্ডা সর্দি কাশি হচ্ছে। তো এই ব্রঙ্কিওলাইটিসটা কি, আসলে কি লক্ষণ দেখে বাবা মারা বুঝবেন যে হয়তো বাচ্চাটার ব্রঙ্কিওলাইটিস হয়েছে? এটা হচ্ছে ব্রঙ্কিওস, মানে পুরো লাংসের যে পুরো আসল জায়গা প্যারেনকামা, ওখানে ইনফ্লামেশন হয় না, এটা প্রদাহ হয় ব্রঙ্কিওসে। এবং এটার কারণ, এটা সাধারণত 2 মাস থেকে 2 বছরের বাচ্চাদের বেশি হয় এটা।
এবং এটা অনেকটা নিউমোনিয়ার মতন, কিন্তু আবার নিউমোনিয়ার মতন অত খারাপ কিছু না। যেরকম ওদের হালকা হালকা জ্বর থাকবে, নাক দিয়ে পানি পড়বে, হালকা হালকা কাশি হবে, সাডেনলি দেখা যাবে যে অনেক আচমকাই দেখা যাবে যে শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। এখন শ্বাসকষ্টটা কিভাবে বুঝবে বাবা মারা বা যারা কেয়ার গিভার থাকে, ওদের দেখা যাবে যে খুব দ্রুত শ্বাস প্রশ্বাস নিচ্ছে। মানে নর্মালি যেমন 2 মাসের বাচ্চা, সে হয়তো 60টা শ্বাস 1 মিনিটে নেওয়ার কথা, সে অনেক বেশি বেশি নিচ্ছে। বা যদি 2 মাস থেকে 1 বছর হয়, ওদের হয়তো 50টা শ্বাস নর্মাল, তার থেকে অনেক ঘন ঘন। এবং তার সাথে দেখা যাবে বুকটা দেবে যাচ্ছে, নাকের এই সাইডে অ্যালানেজি বলি, ওইটা অনেক উঠানামা, মানে বাড়বে কমবে, বুকের দাব খাঁচাটা দেবে যাবে, গলার এই জায়গাটা দেবে যাবে। এবং সাডেনলি যেটা হয়, ওরা আস্তে আস্তে, তখন কিন্তু বাচ্চা হাসি খুশি থাকে, প্রথম দিকে বাচ্চাটা হাসি খুশি থাকে। নিউমোনিয়ার সাথে এটাই পার্থক্য, যে নিউমোনিয়া হলে কিন্তু বাচ্চা খুব টক্সিক এবং অনেক বেশি জ্বর থাকে। কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় যে অল্প অল্প জ্বর, কিন্তু কাশি, বাচ্চা হাসি খুশি। কিন্তু পরের দিকে আস্তে আস্তে যখন দ্রুত শ্বাস নিতে নিতে অক্সিজেনের ঘাটতি হয়, তখন ওরা আস্তে আস্তে খুব নেতায় পড়ে, মানে ওরা হয়তো খেতে পারে না, খাওয়া ছেড়ে দেয়, তখন ওদের পানি শূন্যতা দেখা দেয় এবং আস্তে আস্তে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। তখন কোনো সময় এই বাচ্চাগুলো নীল হয়ে যায়। প্রথম দিকে কিন্তু অত বেশি কঠিন থাকে না, কিন্তু ধীরে ধীরে যদি এটা ঠিক মতন অ্যাটেনশন না দেওয়া হয়, তখন এই বাচ্চাগুলো খারাপ হয়ে যায়। এই যে ম্যাডাম, এই বাচ্চাগুলোর ক্ষেত্রে ব্রঙ্কিওলাইটিসের ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতিটা আমাদের কি হবে? এটার বাচ্চা একদম চিকিৎসা খুবই সহজ। সাইন সিমটম লক্ষণগুলো যদি জানা থাকে, তাহলে ওদের যেটা করতে হবে, নাক দিয়ে পানি পড়ে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, সুতরাং নাকের প্যাসেজটাকে খোলা রাখতে হবে। সেটা কিভাবে? ওই যে নর্মাল স্যালাইন ড্রপ, যে কোনো ফার্মেসিতে এটা কোনো প্রেসক্রিপশন লাগে না। ছোট বাচ্চাদেরকে আমরা বলি নর্মাল স্যালাইন ড্রপ বা নরসল যেটা নামে পরিচিত, সোলো নেজাল ড্রপ বাজারে এগুলোর নামে পরিচিত আছে। ওই নেজাল ড্রপগুলা ঘন ঘন দিতে হবে। কিছু হ্যান্ডি সাকার মেশিন পাওয়া যায়। নোজটাকে ক্লিন রাখতে হবে, মানে নাকটাকে ওই ড্রপ দিয়ে ময়েস্ট করে ভিজিয়ে তারপরে নোজটাকে ক্লিন রাখবে। ওর শরীরের তাপমাত্রাটাকে ঠিক মতন মেনটেন করতে হবে। এবং ওর সাথে যদি ব্রেস্ট ফিডিং করানো থাকে, বাচ্চা যদি বুকের দুধে অভ্যস্ত হয়, তাহলে ঘন ঘন তাকে বুকের দুধ খাওয়াতে হবে। কারণ এই নিঃশ্বাস অনেক দ্রুত হওয়ার কারণে শরীর থেকে অনেক ইনসেন্সিবল ফ্লুইড লস, যেটা বলি আমরা, অনেক পানি শরীর থেকে বের হয়ে যায় দ্রুত নিঃশ্বাসের সাথে। সে কারণে বাচ্চারা খুব তাড়াতাড়ি পানি শূন্য হয়ে যায়। এবং পানি শূন্য হয়ে গেলে হয় কি, শ্বাসনালীতে ওর যে প্যাসেজগুলো আছে, এমনি তো ছোট বাচ্চা, ওদের শ্বাসনালী অনেক চিকন হয়, প্যাসেজগুলো তখন ঠিক মানে অনেক আঠালো মিউকাস দিয়ে রাস্তা বন্ধ হয়ে যায়, তখন ওদের শ্বাস নিতে অনেক কষ্ট হবে। এবং এই ব্রঙ্কিওলাইটিসে কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া লাগে না, কারণ এটা আমি প্রথমেই বলেছি, এটা ভাইরাসজনিত কারণে এটা হয়। অনেক ক্ষেত্রে হয় যে ভুল করে বাবা মারা নিউমোনিয়া ভেবে হয়তো নিজেরা সেলফ মেডিকেশন শুরু করে দেয়। এটাতে আসলে অ্যান্টিবায়োটিকের দরকার নয়, জাস্ট নাক পরিষ্কার, ফ্লুইডটা ঠিক মতন দিতে হবে, ফিডিং যেটা আছে চলতে হবে, কারণ নিঃশ্বাসের সাথে ওদের অনেক এনার্জি খরচ হয়। সুতরাং যদি ঠিক মতন খাবার বা পুষ্টিটা না দেওয়া হয়, তখন দেখা যাবে বাচ্চা খুব তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যাবে, লেথার্জিক হয়ে যাবে, তখন ও আরও খারাপ হয়ে যাবে। ম্যাডাম, আরেকটা রোগের কথা আপনি মাত্রই বললেন যে নিউমোনিয়া। দেখা যাচ্ছে ব্রঙ্কিওলাইটিসের মতো নিউমোনিয়ার ক্ষেত্রেও হচ্ছে বাবা মা বুঝতে পারে না কখন আসলে বাচ্চাটা খারাপ হয়ে যাচ্ছে। তো নিউমোনিয়ার ক্ষেত্রে আসলে বাচ্চাদের লক্ষণগুলো কি হবে এবং কখন বুঝবে বাবা মা যে আমার বাচ্চাকে এখনই হসপিটালাইজ করতে হবে? ঠিক বলেছেন, এটাও বাবা মার খুব জেনে রাখা দরকার, কারণ এই শীত মৌসুমে নিউমোনিয়াটা অনেক বেশি হয়। বাংলাদেশে সাধারণত 5 বছরের নিচের বাচ্চাদের যেই কারণে মৃত্যু হয়, তার মধ্যে ওয়ান অফ দ্য কিলার ডিজিজ হচ্ছে এই নিউমোনিয়া। এটা মোটামুটি সব মৃত্যুর 13% হচ্ছে নিউমোনিয়াজনিত কারণে মৃত্যু হয়। এবং এই যে আমি আপনার সাথে বসে কথা বলছি, এই 1 ঘন্টার মধ্যে প্রতি ঘন্টায় একটা বাচ্চা নিউমোনিয়াজনিত কারণে মৃত্যুবরণ করে। তার মানে কত ভয়াবহতা এই নিউমোনিয়ার। এই নিউমোনিয়া, সেজন্য এটা লক্ষণগুলো একটু জানতে হবে। লক্ষণগুলো হচ্ছে অনেক জ্বর থাকে, বাচ্চা হাসি খুশি থাকে না, খেলাধুলা বন্ধ করে দেয়, খাবার খাওয়া বন্ধ করে দেয় এবং দ্রুত শ্বাস নেয় ব্রঙ্কিওলাইটিসের মতন। কিন্তু এই বাচ্চাগুলো দেখতে অনেক খারাপ হয়ে যায়, অনেক টক্সিক হয়ে যায়, বাচ্চা খেলাধুলা করে না। ব্রঙ্কিওলাইটিসের ক্ষেত্রে বাচ্চা কিন্তু ঠিক মতন খেলাধুলা করতে থাকে, অথচ বুকে শো আওয়াজ হতে থাকে, বাঁশির মতন বাজতে থাকে। নিউমোনিয়ার ক্ষেত্রে বাচ্চাদের কোনো খেলাধুলা থাকে না, একদম সাডেনলি খেলাধুলা বন্ধ করে দেয়। এটা একটা লক্ষণীয় বিষয়। এবং তার সাথে শ্বাসকষ্ট হতে থাকে, রেসপিরেটরি রেট বেড়ে যায় এবং ওদের অক্সিজেন কমে যেতে থাকে, অনেক টক্সিক হয়ে যায়। তো এই সমস্ত সময়ে এবং জানতে হবে বাবা মাকে যে কোন সময়টায় আমরা ডাক্তারের কাছে যাব। এই নিউমোনিয়ার ক্ষেত্রে নিউমোনিয়াও আবার কিন্তু ভাইরাস দিয়েও হতে পারে, আবার ব্যাকটেরিয়া দিয়েও হতে পারে। তো ব্যাকটেরিয়ার কারণে যেই নিউমোনিয়াটা হবে, সেই নিউমোনিয়াতে কিন্তু বাচ্চাদের অনেক জ্বর থাকে এবং বাচ্চা
অনেক বেশি সিক লুকিং হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি ওদের অক্সিজেনের স্বল্পতা দেখা দেয় এবং সাথে কাশি থাকবে, অনেকে আবার বুকে ব্যথা কমপ্লেইন করতে পারে, চেস্ট পেইন বলতে থাকে এবং এরা কিন্তু সাডেনলি এই নিউমোনিয়াজনিত কারণে হার্ট ফেলিয়ার হয়ে যায়। তো সেই জন্য এই লক্ষণগুলা যে দ্রুত শ্বাস, ফাস্ট ব্রিদিং আমরা যেটা বলি, যে দ্রুত শ্বাস নেওয়া এবং হচ্ছে কাশি সাথে থাকবে, জ্বর সাথে থাকবে, অনেক সময় চেস্ট পেইন হবে, এগুলা হলে এবং অক্সিজেনের স্বল্পতা দেখা যাবে নাক, ঠোঁট, আঙ্গুল এগুলা সব নীল হয়ে যেতে থাকে, তখন এগুলা দ্রুত কিন্তু ডাক্তারের শরণাপন্ন হতে হবে, আমাদেরকে হসপিটালে নিয়ে যেতে হবে। এক্ষেত্রে মানে হসপিটালে নেওয়ার পরে তারপরে চিকিৎসা পদ্ধতিটা কি হয়? ডাক্তাররা এবং যেতে হবে আসলে শিশু বিশেষজ্ঞের কাছে। নিউমোনিয়াটাকে ঠিক মতন ডিটেক্ট করতে যদি তৎক্ষণাৎ না ধরা যায় তাহলে কিন্তু সময়ের সাথে সাথে এটা খুব দ্রুত খারাপ হয়ে যায়, বললাম হার্ট ফেলিয়ার হয়ে যেতে পারে। এই সময়টায় ডাক্তাররা আসলে তাকে প্রথমে এক্সামিনেশন করবে এবং ইতিহাস নিয়ে দেখা যাবে ওর ফ্যামিলিতে হয়তো আর কারো আছে কাশি সর্দি বা জ্বর, বড়দের কারো হয়তো বা সর্দি কাশি জ্বর আছে, এটা আমরা খেয়াল করি না। আসলে বড়দের সর্দি কাশি থাকলে আমরা ছোট বাচ্চাদেরকে বড়দের কাশি সর্দির কাছ থেকে একটু দূরে রাখবো। এবং এই যে করোনার সিজনে আমরা দেখেছি যে কাশির কিছু ডিসিপ্লিন আছে, যে মুখে হাত দিয়ে কাশি দেওয়া, মুখটা ঢেকে নিয়ে কাশি দেওয়া, তাহলে হবে কি যে ড্রপলেটসগুলো আছে এগুলো তো বাতাসে ছড়ায় এবং ওখান থেকে কিন্তু আবার একটা বাচ্চা নিয়ে নেবে, তাহলে ওই ড্রপলেটসগুলো বাতাসে ছড়াবে না। তো ওইগুলো হিস্ট্রি নিলে দেখা যাবে যে বাসায় কারো না কারো সিজনাল কোনো নিউমোনিয়া বা কাশি আছে। তো এই হিস্ট্রি নিয়ে এবং জ্বর থাকবে, টক্সিক থাকবে, তখন আমরা স্টেথো দিয়ে যখন ডক্টরের কাছে আসবে আমরা দেখব লাংসে, আমরা শ্বাসতন্ত্রে কিছু ফাইন্ডিংস পাবো। আমরা বলি ক্রেপিটেশনস, ঘর করবে, মনে হবে যে লাংসের ভিতরে পানি জমেছে, তো ওগুলা। এবং তখন আমরা স্যাচুরেশনটা দেখব পালস অক্সিমিটার দিয়ে, যেরকম করোনার সময় আমরা দেখতাম, ওইটা দেখব। কোনো বাচ্চার হয়তো স্যাচুরেশনটা কমে যায়, তো তৎক্ষণাৎ তখন ওইটা দেখে যদি আমাদের কাছে মনে হয় যে এটা ব্যাকটেরিয়াল, এবং তখন আমরা কিছু ইনভেস্টিগেশন পাঠাই, পরীক্ষা নিরীক্ষা করি, যেমন ইনভেস্টিগেশন, এবং যদি দরকার লাগে বুকের এক্সরে করি। খুব সিম্পল, মানে একটা সিবিসি, আমরা যেটা বলি রক্তের একটা সিবিসি টেস্ট এবং এক্সরে চেস্ট, এবং আমি যে ক্লিনিক্যালি যে দেখলাম স্টেথো বসিয়ে এবং হিস্ট্রি নিয়ে, এটা দিয়ে আমরা অল্পতেই কিন্তু আমরা ডায়াগনোসিস করে ফেলতে পারি। তারপরে সেই অনুযায়ী হ্যাঁ, আমাদের কাছে যদি মনে হয় যে এটা ব্যাকটেরিয়াল, তখন আমরা হয়তো বা তাকে, আমাদের একটা নিয়ম আছে যে ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন, অ্যান্টিবায়োটিকের একটা স্টেপস আছে, আমরা সবসময় এই রুটিনটা ফলো করব। অ্যান্টিবায়োটিকের যে প্রোটোকলটা আছে, আমরা যেই স্থানে মানে কাজ করি বা চিকিৎসা দিই, প্রত্যেকটা ইনস্টিটিউশনে আমাদের একটা কমন একটা অ্যান্টিবায়োটিকের প্রোটোকল, নিয়ম মতন করে, মানে অল্পতে অনেক বেশি কিছু দেওয়ার দরকার নাই। কথা বলছিলাম শীতকালে শিশুদের যত্ন নিয়ে, আসুন ফিরে যাই আমাদের মূল আলোচনায়। ম্যাডাম, সর্দি কাশির কথা তো আসছে, যেহেতু সেক্ষেত্রে জানতে চাচ্ছি, এই যে ঠান্ডা আসলেই যে বলে বাবা মারা আমার বাচ্চার সর্দি কাশি লেগেই থাকে, তো আসলে এই সর্দি কাশি থেকে বাঁচার কোনো উপায় আছে কিনা শিশুদের ক্ষেত্রে? ভালোই বলেছো, এটা আসলে একদম কমন একটা কোয়েশ্চেন বাবা মার। কিছু বাচ্চার, সব বাচ্চার না, দেখা যায় কিছু বাচ্চা শীতকাল আসলেই শুকনো একটা কাশি হবে এবং ভাইরাসজনিতই কোনো কারণে হয়তো কাশি হবে, সেই কাশিটা দেখা যায় অনেক দিন লম্বা হতে থাকে, মানে সহজে ভালো হয় না। নাক দিয়ে সর্দি হচ্ছে, কারো চোখ দিয়ে পানি পড়ছে, চোখ চুলকাচ্ছে, খটখট করে কাশি দিচ্ছে এবং রাত্রে ঘুমাতে পারছে না বাচ্চাগুলা, রাত্রেবেলায় ঘুম থেকে উঠে গিয়ে বসে বসে কাশি দিচ্ছে। তখন আমরা আসলে এই বাচ্চাগুলোকে আমরা একটু হিস্ট্রি নেই, আমরা ফ্যামিলি হিস্ট্রি নেই যে ওদের ফ্যামিলিতে কি কারো এরকম অনেক দিনের কাশি আছে কিনা, বা আমরা যেটাকে বলি অ্যাজমা, মানে অ্যালার্জিজনিত কোনো কাশি আছে কিনা। বাচ্চাদের ক্ষেত্রে আমরা যদি ফ্যামিলিজনিত এরকম অ্যাজমার হিস্ট্রি পাই, মানে ফার্স্ট লাইনে ওর বাবা মা বা ওর কোনো ভাই বোন কারো এরকম কাশি আছে, তখন আমরা এটাকে একটু গুরুত্ব সহকারে এটাকে বিবেচনা করি এবং তখন আমরা ওর কিছু হিস্ট্রি নেই যে এই কাশিটা কি শুতে গেলেই হয় নাকি এমনি সারাদিনে হয় নাকি সকালবেলায় ঘুম থেকে উঠলে হয়। তো যেই সমস্ত বাচ্চাদের রাত্রে শুতে গেলেই কাশি হয়, অথবা ঘুম থেকে উঠলেই সারাদিন কাশি হয়, অথবা জোরে জোরে হাসলে, অথবা জোরে জোরে হাঁটলে, অথবা যদি অনেক তাড়াহুড়া করে সিঁড়ি দিয়ে উপরে উঠতে চায় তখন একদম কাশি শুরু হয়, এইগুলা কিছু আছে যে আমরা এইগুলাকে অ্যাজমার লক্ষণ হিসাবে ধরে নিই। হ্যাঁ, এবং এর সাথে তখন ওদের কি হয়, এই কাশির সাথে ওদের চেস্ট টাইটনেস, মানে বুকটা মনে হয় যেন আটকে আছে, মনে হয় কাশিটা বের করতে পারছে না, অনেক ঘন ঘন নিঃশ্বাস নেয়, অনেক সময় পাশে বসেই বাবা মা শুনতে পারে যে বাঁশির মতন বুকের মধ্যে বাঁশি বাজছে, এবং কারো দেখা যায় অক্সিজেনের স্বল্পতা। মানে এটা নিউমোনিয়া না, এটাতে কোনো জ্বর টর থাকবে না, শুধু ড্রাই একটা কাশি মোট একদমই ড্রাই হয়, কাশি বের করতে পারে না।
আর শুলে তার ঘুমটা খুব ডিস্টার্ব হয়, এবং স্কুল গোয়িং বাচ্চা যাদের তাদের দেখা যায় যে সারা রাত ঘুমাতে পারে না, উঠে বসে থাকে, সকালবেলায় ঘুমায়, তখন স্কুলে যাওয়া ওদের পড়াশোনার সমস্যা হয়। এটাকে দ্রুত আসলে আমাদের ডাক্তারের কাছে নিয়ে আসলে আমরা এটাকে ডায়াগনোসিস করতে পারি। এবং আমাদের আরও কিছু আছে যে আমরা রেসপিরেটরি ফাংশন টেস্ট, পালমোনারি ফাংশন টেস্ট ওগুলা করি, আমাদের কিছু টেস্ট আছে এবং আমরা স্টেথো দিয়েও কিছু দেখি। এইগুলা দেখে যদি আমরা অ্যাজমা কনফার্ম করি তখন আমরা তাকে কিছু অ্যাজমা লাইনের চিকিৎসা দিই। এবং এটা কিন্তু ভয় পাওয়ার ছোট্ট একটা কোয়েশ্চেন জুড়ে দিচ্ছি সাথে, এই যে কাশির কথা বলছেন আপনি, কাশিটা কতদিনের বেশি থাকলে আসলে এটা একটু খারাপ বলবো আমরা? এটা আসলে ওরকম টিউবারকুলোসিসের মতন ওরকম কিন্তু ডেফিনিট কোনো ডে নাই, ডিউরেশন নাই যে 2 উইকস, যে আমাদের টিউবারকুলোসিস বা যক্ষা হলে যেমন আমরা বলি 2 সপ্তাহের কাশি থাকলে আমরা সন্দেহ করব যে যক্ষা আছে কিনা। এদের এই কাশিটা হয় কি যে মানে সাপোজ একটা ভাইরাস জনিত কারণে ওর কাশি হয়েছে, নর্মাল নিয়মে কি হবে 7 থেকে 10 দিন বা 2 সপ্তাহে কাশিটা ভালো হয়ে যাবে। কিন্তু এটা দেখা যাবে সাধারণত আমরা বলি যে 10 দিনের বেশি কোনো কাশি একবার শুরু হয়ে। কথা বলবো, আমাদের একটি প্রশ্ন আছে, প্রশ্নটি নিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে সমস্যার কথাটি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ইয়ার থেকে বলতেছি, ময়মনসিংহ থেকে। আমার একটি ছোট বাচ্চা যে অ্যালার্জি, এরকম অ্যালার্জি মানে আপনার পানির মতো ফুসকা ফুসকা গাওয়ের মতো আর কি হয়ে যায়, অনেক সময় পুসপুস বাইরেও অনেক ডাক্তার চরপাড়া মেডিকেল হাসপাতালে ডাক্তার দেখাইছি কিন্তু কমতেছে না। এর জন্য কি করা যায়? দর্শক, আপনার বাচ্চার বয়স কত? একজনের 4 বছর, আরেকজনের 8 মাস। দুজনেরই একই সমস্যা হচ্ছে? একই সমস্যা, কিন্তু 4 বছরের বাচ্চা যে হেয়ার অ্যালার্জি অনেক উঠে গেছে, তার মধ্যে আপনার মনে করেন শরীর একবারে রোগার মতো হয়ে যেতেছে, খালি হার্ট গুলো আর কি দেখা যেতেছে। আচ্ছা, আপনি জানতে চাচ্ছেন কি করবেন? আচ্ছা মা, আমি একটু কোয়েশ্চেন করি, এটা কি আপনার সারা বছর থাকে না শীতকাল আসলে বেশি হয়? ম্যাডাম লাইনটি কেটে গেছে। আচ্ছা, উনি মাটা যেটা বললেন এটা আসলে আরেকটু হিস্ট্রি নেওয়া দরকার ছিল। শীতকাল আসলে যদি হয় তাহলে, এবং ফ্যামিলিতে বললো দুজনেরই হয়। আমি যেটা পরামর্শ দিব যে শীতকাল আসলে অনেক বাবা মা আসে, যে বাবা মা করে কি যে ঠান্ডা লাগবে ভেবে দিনের পর দিন গোসল করায় না, তার মধ্যে আবার লোশন টোশন লাগাতে থাকে, ভেজলিন লাগাতে থাকে। তখন হয় কি ত্বকের যে গোড়াগুলো আছে, যে ছিদ্রগুলো আছে আমরা পোর্স বলি, ওগুলা বন্ধ হয়ে যায়। তখন দেখা যায় যে, এবং কিছু থাকে যে হয়তো বিড়াল পালে অথবা কোনো পশু পাখি পালে, এই ধরনের পাখি টাখির কাছে গেলে বা মুরগির খোয়ারের কাছে গেলে এগুলো আসলে অ্যালার্জিজনিত কারণে তখন দেখা যায় যে ত্বকের মধ্যে বিভিন্ন রকমের ফুসকা, অনেক সময় পানি হয়, আবার ওগুলো অনেক সময় ঘা হয়। এগুলো আসলে আমি বলবো আপনার বাচ্চার ত্বকের যত্ন দিবেন নিয়মিত। শীতকাল আসলে হালকা গরম পানি দিয়ে বাচ্চাদের যে সাবান আছে কম ক্ষারযুক্ত সাবান, সেগুলো দিয়ে গোসল করাবেন এবং গায়ে ময়েশ্চারাইজার লোশন অথবা ভেজলিন লোশন পাতলা করে দিয়ে দিবেন। এবং গোসলের পরপর যখন ত্বকটা নরম থাকে তখন দেবেন। তাতেও যদি ভালো না হয়, এবং দেখবেন যে ওর কি কোনো খাবার দাবারে অ্যালার্জি আছে কিনা। এটা যদি অ্যালার্জিজনিত কারণে হয় তাহলে দেখবেন কোনো উলের জিনিস অথবা কোনো লোমশ জিনিস পড়লে অথবা কোনো খাবার খেলে, যেমন চিংড়ি মাছ, গরুর মাংস, এগুলা খেলে হয় বাড়ে কিনা, তাহলে আপনি বুঝবেন এটা অ্যালার্জিজনিত। আর যদি দেখেন খাবারের সাথে কোনো সম্পর্ক নাই, তাহলে অবশ্যই নিকটস্থ কোনো ত্বক বিশেষজ্ঞ বা আমরা ডার্মাটোলজিস্ট বলি, তাকে দেখিয়ে এটার প্রপার চিকিৎসা নেবেন। ধন্যবাদ দর্শক আমাদের ফোনটি করার জন্য। ম্যাডাম, সর্দি কাশির আমরা কথা বলছিলাম। দেখা যাচ্ছে অনেক সময় হয় কি, সর্দি কাশি যখন হয় স্বাভাবিকভাবে অনেক সময় দেখা যায় বাচ্চার জ্বর চলে এসছে। তো জ্বর আসলে দেখা যায় বাবা মারা চিন্তিত হয়ে যায়, ফার্মেসিতে গেল, একটু কফ সিরাপ নিল বা জ্বরের জন্য কোনো সিরাপ নিল, দেখা যাচ্ছে ওই মুহূর্তে বাচ্চা ভালো হয়ে যাচ্ছে, আবার হচ্ছে উনি একই কাজ করছে। তো এইটা কতটুকু আসলে জরুরি বা কতটুকু ঠিক এই জিনিসটা? একদম ঠিক কথা বলেছেন, এবং এটা আমরা আসলে আমাদের চেম্বারে অথবা হসপিটালে এই জিনিসগুলো খুব ফেস করি, এবং আশেপাশেও কিন্তু আমরা খুব পেয়ে থাকি এটা। ওরা করে কি একবার হয়তো বা কোনো একটা প্রবলেম নিয়ে কথা বলবো, আরেকটি ফোন এসেছে, ফোনটি নিয়ে আসছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে সমস্যার কথাটি বলুন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। আমি রাসেল পাটোয়ারি। আমার মেয়ের বয়স 14 মাস। তো ওর শরীরের মাথার মধ্যে মাঝে মাঝে চুলকানি গোটা উঠে, আবার 1 মাস পরে উঠে না, যখন চুলটা কেটে দেয় তখন আবার গোটাটা চলে যায়। এই প্রবলেমগুলো, আর পিঠে এবং হাতের মধ্যে গুঁড়া গুঁড়া উঠে আবার ভালো হয়ে যায়, পানির মতো হয়। এটা দীর্ঘ 6 মাস চলতেছে। আচ্ছা, ধন্যবাদ।
আপনার বাচ্চার 14 মাস বয়স বললো, 14 মাস বয়স, আপনার বাচ্চাকে আসলে রেগুলার মাথায় শ্যাম্পু করাবেন। বাচ্চাদের মাথা থেকে অনেক স্টিকি মানে আঠালো জাতীয় পদার্থ বের হয়, যেগুলো আমরা ভাবি যে বাচ্চাদের হয়তো শ্যাম্পু করার দরকার নাই, কিন্তু বাচ্চাদেরই আসলে সপ্তাহে একদিন অন্তর অন্তর বাচ্চার মাথা শ্যাম্পু করবেন, তাহলে বাচ্চার মাথার যে লোমকূপ বা চুলের গোড়াগুলো আছে ওগুলা বন্ধ হয়ে যাবে না, এবং মাথাকে রেগুলার চিরুনি দিয়ে আঁচড়াতে হবে। তাহলে হয় কি সার্কুলেশনটা বা রক্ত চলাচলটা থাকে, ইনট্যাক্ট থাকে, তাহলে আপনার বাচ্চার মাথায় এগুলা হবে না, এই ঘা পাছড়া এগুলা হবে না। এবং ত্বকেরও যত্ন করতে হবে যেটা বললাম, এবং বাচ্চাকে পর্যাপ্ত শাকসবজি ফল যেগুলা ভিটামিন এ সমৃদ্ধ ফল, যেগুলা কালার্ড ফল, যেমন গাজর, টমেটো, কমলা লেবু, কলা, এই সমস্ত জিনিস ভিটামিন এ, যেটা কিনা বাচ্চাদের ত্বককে এবং সবারই ত্বককে ভালো রাখে, এবং ভিটামিন সি সমৃদ্ধ ফল, এগুলো খাওয়ালে আপনার বাচ্চার চামড়া ভালো থাকবে। এবং পুষ্টি ঠিক মতন দিতে হবে, আসলে পুষ্টিটাও এটা যথেষ্ট দরকার সমস্ত আমাদের অর্গানগুলোকে, আমাদের সমস্ত শরীরে বিশেষ করে ভালো রাখার জন্য এবং হেলদি রাখার জন্য। ম্যাডাম আরেকটি ফোন এসেছি, ফোনটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম এবং বয়স উল্লেখ করে প্রশ্নটি করুন। আমার নাম, আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। আমার মেয়ের বয়স হচ্ছে 7 বছর। ও শীতকালীন কাশির প্রভাবটা বেশি দেখা যায়। ডাক্তার অ্যাডভাইস করছে, আমরা কয়েকটা টিকা দিছি, ফ্লু টিকা প্রতি বছর একটা করে দেওয়ার জন্য। আমরা অলমোস্ট 5টা টিকা কমপ্লিট করেছি। তো আরেকটা ওষুধ খাওয়াচ্ছি মন্টিলুকাস 5। এটা ডাক্তার বললো যে 2 থেকে 3 মাস খাওয়ানোর জন্য। এটাতে কোনো এফেক্ট হবে কিনা, মানে কেটে গেছে ফোনটা। যে এই যে বাবা বলল যে বাচ্চার হচ্ছে ঠান্ডা লেগে যায়, মানে শীত লাগে, মানে হচ্ছে শীতকালে ঠান্ডা লাগা বেশি থাকে, এটা আসলে ওনার কথা শুনে যেটা মনে হচ্ছে, এবং ডক্টর বলেছে যে মন্টিলুকাস খাওয়াতে, তার মানে হয়তো বা তার আমরা যেটা বলি কফ ভেরিয়েন্ট অ্যাজমা, এক ধরনের হাঁপানি রোগ আছে, শুধু কাশি অথবা শুধু অ্যালার্জিক রাইনাইটিস, নাক দিয়ে পানি পড়ে, চোখ দিয়ে পানি পড়ে, খুসখুস করে কাশে, এগুলো আসলে অ্যাজমারই লক্ষণ। ওদেরকে একটু ফ্যামিলি হিস্ট্রি যদি নেওয়া যায়, অথবা যদি স্টেথো দিয়ে একটু বুকটা দেখা যায়, নিশ্চয়ই উনি ডাক্তারের কাছে আপনি মাঝে একবার অ্যাটলিস্ট ডাক্তারের কাছে গিয়ে আপনার বাচ্চার ডায়াগনোসিসটা বা রোগটা কি এটা ধরা। 7 বছরের বাচ্চা বলল এটা অ্যাজমা হওয়ার সম্ভাবনা বেশি। উনি যেটা বলেছেন মন্টিলুকাস খাওয়ানো যাবে কিনা, হ্যাঁ মন্টিলুকাস ট্যাবলেটটা আসলে দীর্ঘ সময় ধরে খাওয়ানো যায়, এবং শুধু মন্টিলুকাসটা যদি কাজ না করে তখন কিন্তু আমরা যেটা অ্যাজমার আসলে আসল চিকিৎসা সেটা হচ্ছে আমরা ইনহেলার দিতে বলি, ডিভাইস দিয়ে ইনহেলার। কিন্তু আমাদের পেরেন্টসটা হয় কি, যখনই আমরা ইনহেলার দিতে বলি ওরা ভয় পেয়ে যায়, কিন্তু আসলে এই একটা ইনহেলার ওষুধ, আমরা শুধু একটা ডিভাইস আছে ওইটা দিয়ে ওষুধ দিলে বরং ওইটাতে সিস্টেমিক কোনো অ্যাবজর্পশন হয় না, সরাসরি লোকালি শ্বাসনালীতে গিয়ে যেখানে কাজ করার করে, তাতে হয় কি আমাদের ওষুধের যে একটা সাইড ইফেক্ট হয় এটা হয় না, এবং বাচ্চা অনেক দিন ভালো থাকে। তো মন্টিলুকাসটি যদি কাজ না হয় তাহলে আপনি অবশ্যই নিকটস্থ শিশু বিশেষজ্ঞ অথবা রেসপিরেটরি মেডিসিনের ডক্টরকে দেখাবেন। আর মন্টিলুকাস অনেক বেশি দিন খাওয়ালে সমস্যা নাই, 3 মাস 4 মাস আপনি শীতকালটা খাওয়াতে পারেন। জি ধন্যবাদ ম্যাডাম। আসলে এই বিষয় নিয়ে আসলে প্রশ্নের শেষ নেই, তারপরে সময় স্বল্পতার কারণে আমরা অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন আপনি। ধন্যবাদ। আমি তাহলে লাস্টে একটা কথা বলি যে এই যে নিউমোনিয়া প্রিভেন্ট করার জন্য বা প্রতিরোধ করার জন্য ভ্যাকসিন আছে। আপনারা আপনাদের বাচ্চাদের ইপিআই শিডিউল অনুযায়ী যে ভ্যাকসিনগুলো আছে সেই ভ্যাকসিনগুলো নিয়মিত দিয়ে নেবেন। আর ইনফ্লুয়েঞ্জা যাদের অ্যাজমা আছে তারা প্রতি বছর শীত আসার আগে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন একটা দিয়ে নিলে, এবং সাথে যদি পুষ্টি ঠিক মতন থাকে, শরীর স্বাস্থ্য ভালো থাকে, বাচ্চাকে খেলাধুলা থেকে বন্ধ করবেন না। শীতকালে অনেক বাবা মা আছে খেলাধুলা সব বন্ধ করে দেয়, তাতে কিন্তু বাচ্চার শরীরে ইমিউনিটিটা কমে যায়। নিয়মিত খেলাধুলা করবে, খাওয়া দাওয়া করবে, এবং শীতের প্রকোপ থেকে যখন কুয়াশা পড়ে সকাল বা সন্ধ্যায় এই সময় বাচ্চাদের বের করবেন না, যখন রোদ থাকে রোদের সময় বাচ্চা বের করবেন। এবং ধুলাবালি বেশি থাকে, আমাদের ঢাকা শহর অনেক বেশি ধুলাবালি এবং অনেক পলিউশন থাকে, মাস্ক ব্যবহার করলেই অনেকটা এই সমস্ত ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়া যাবে। পুরা শীতকালটা আপনারা প্রস্তুতি নেন, বাচ্চাদেরকে এভাবে করে প্রস্তুত রাখেন, তাহলে দেখবেন বাচ্চাদের সর্দি কাশি নিউমোনিয়া এগুলো রোগ কম হবে। ধন্যবাদ নিধি। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে। দর্শক, আজ আমরা কথা বললাম শীতকালে শিশুদের যত্ন বিষয়টি নিয়ে। আমার সাথে ছিলেন অধ্যাপক ডক্টর মাহবুবা সুলতানা। দেখা হবে আগামীতে, ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দীপ্ত টিভির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।